এস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো অন্তর্বর্তী সরকারে কি চলছে এই বিষয়ে। 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের উপদেষ্টারা তাদের সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে দুজন উপদেষ্টা তাদের বসবাসের জন্য সরকার থেকে দেওয়া বাসা ছেড়ে দিয়েছেন। আবার অন্যদিকে নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারে আসলে কি চলছে? এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক আলতাফ পারভেজ। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, আমি শুরুতে একটু যেটা জানতে চাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সরকারের অনেক উপদেষ্টা তাদের বাসভবন ছেড়ে দিচ্ছেন, তাদের যে কূটনৈতিক পাসপোর্ট সেটি হস্তান্তর করছেন। তো সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে যায় তখন সরকারের কাজ তো হলো রুটিন ওয়ার্ক করা, কোনো পলিসি বিষয়ে সিদ্ধান্ত না নেয়া। আর বর্তমান সরকার তো কোনো দলীয় সরকারও নয়, এই সরকার তো এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার। এর কাজই শুরু থেকে ছিল আসলে একটা নির্বাচন অনুষ্ঠান করা। সরকার বরং নিজের মেয়াদ নানাভাবে বাড়িয়ে এখন 17-18 মাস করেছে। কিন্তু আপনি যেটা বললেন সরকার বিদায় নিচ্ছে, কিন্তু সরকারের কার্যক্রমে তো বিদায়কালীন পদক্ষেপ দেখছি আমরা কম, বরং সরকার গুরুত্বপূর্ণ অনেক পলিসি ডিসিশন নিচ্ছে। আমি বলবো, দেখুন, একটা হলো আমি বলি, সরকার সরকারি কর্মচারীদের বা রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা সুপারিশ তৈরি করেছে। বলছে আমরা বাস্তবায়ন করব না, কিন্তু তারা অনুমোদন দিয়ে গেল আর কি। এখানে প্রায় 100% বেশি বেতন বৃদ্ধির সুপারিশ করে যাচ্ছে সরকার। রাষ্ট্রীয় প্রায় অতিরিক্ত সচিবে 100-র অধিক কর্মকর্তাকে প্রমোশন দিয়েছে। সরকার যুক্তরাষ্ট্রের সাথে শুল্কের চুক্তি করতে যাচ্ছে, আপনি বললেন একটু আগে। এখানে একটা বোয়িং বিমান নিয়ে আলোচনা হচ্ছে। সরকার ডিপি ওয়ার্ল্ডকে বন্দর সুবিধা দিতে চুক্তি করতে যাচ্ছে। মানে এরকম আরো অনেক বিষয়, এবং আমি পত্রিকায় দেখেছি তারা গণভোট অধ্যাদেশ সংশোধন করার কথাও ভাবছে। এগুলো তো একটা সিরিয়াস নীতিগত ইস্যু, নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। তো বিদায়কালে যেখানে নির্বাচনের আর 10 দিন বাকি আছে, তখন কি সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার, এই ধরনের বিষয় ডিল করার কোনো নৈতিক এখতিয়ার আছে? সেই প্রশ্নটা আমি বরং আপনার কাছে এবং আপনার কাগজের পাঠকদের কাছে রাখতে চাই। নির্বাচন কমিশনকে সহযোগিতায় পূর্ণ মনোযোগী হওয়ার ব্যাপার ছিল, কিন্তু সেখানে বরং মনোযোগের ঘাটতি দেখা যাচ্ছে। সরকার এই ধরনের কাজে, যেগুলো আমি উল্লেখ করলাম, সেগুলো সরকারকে বেশি মনোযোগী দেখা যাচ্ছে। এটা কারণ কি, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় সরকার, মানে কারণ তো একটাই, যে সরকার সম্ভবত নির্বাচনকালে তার ভূমিকা সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল নয়, বা সেই বিষয়ে সে আন্তরিক নয় আর কি, বরং অন্য বিষয় যেগুলো তার এখনকার এই সময়ের এখতিয়ারের মধ্যে পড়ে না, সেইগুলাই তারা আগ্রহী। এটা তো রহস্যময়, আমি বলবো আর কি। একটা বিষয় হচ্ছে যে, আমি যদি একটু জানতে চাই, নির্বাচন তো সামনে এবং দলগুলো, রাজনৈতিক দলগুলো আসলে এখন প্রচারণায় ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে 2 রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত, তাদের দলের প্রধানরা আসলে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, এবং এই নির্বাচন নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে অনেক কথা চালাচালি চলছে এবং পরস্পরকে বাক্যবাণে আক্রমণেরও একটা চেষ্টা চলছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, সেইটা সাধারণত নির্বাচনে এটা অস্বাভাবিক নয়। আমাদের দেশে বা অন্য দেশেও নির্বাচনে পরস্পরকে প্রতিপক্ষ তীব্রভাবে আক্রমণ করে, পরস্পরের দুর্বলতা তুলে ধরতে চায়। এবং এটা করতে যে গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে অনেক সময় অনেক ছোট ছোট বিষয়, এমনকি অনেক ডার্টি আচরণও করে। আমি বলবো এটা গ্লোবালি বৈশ্বিক একটা অভিজ্ঞতা আমরা জানি। এবার আমাদের দেশে সেটা বেশি হচ্ছে এই কারণে যে বিএনপি এবং জামাতে ইসলাম, 2 প্রধান প্রতিদ্বন্দ্বী, তাদের ভিতর তো আসলে আদর্শিক জায়গার ফারাক খুবই কম। তারা একসাথে একজোটেই ছিল দীর্ঘদিন। জাতীয় অনেক বিষয়ে তারা কাছাকাছি দৃষ্টিভঙ্গি পোষণ করে। অর্থনীতির মৌলিক বিষয়গুলোতে উভয়ই প্রায় কাছাকাছি
জামাত ইসলাম এবার ঘোষণা দিয়ে বলেছে তারা বাজার অর্থনীতির সমর্থক, সেটাই বাস্তবায়ন করবে। বিএনপিও বাজার অর্থনীতির দল। ফলে জনজীবনের মৌলিক বিষয়গুলোতে তারা ভিন্ন অবস্থান থেকে কোনো বিতর্কে লিপ্ত হবে তার ঐতিহাসিক সুযোগই কম। ফলে এখন তাদের প্রতিদ্বন্দ্বিতার একটা আমেজ গড়ে তুলতে পরস্পরের বিরুদ্ধে কম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিষয়, ধর্মীয় বিষয় নিয়ে তারা বিবাদে লিপ্ত হচ্ছে, যেগুলা অনেক সময় খুবই গুরুত্বহীন আমাদের জনগণের জন্য, মধ্যবিত্তের জন্য, নিম্নবিত্তের জন্য। এটা আমি মনে করছি যে একটা যুদ্ধের সাজ দিতে যাচ্ছে তারা নির্বাচনী সময়টাকে আর কি। অন্যদিকে আমি যদি বলি, রাজনৈতিক দলগুলো ব্যস্ত, নির্বাচন কমিশনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি আপনি কতটুকু সন্তোষজনক মনে করছেন? ভিতরে কি হচ্ছে আমি জানি না, বাহ্যিক ভাবে যেটা মনে হচ্ছে নির্বাচন কমিশন কিছুটা দুর্বল বা ধীরে চলছে। এটার একটা উদাহরণ আমি দিতে পারি। বর্তমান সরকার যখন গণভোটের কাজে রাষ্ট্রীয় কর্মচারীদের প্রায় যুক্ত করে ফেলেছিল এবং হ্যাঁ না প্রচারণায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে শুরু করেছিল, সেইটা নির্বাচন কমিশন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বা একটা নির্দেশনা দিয়েছে বেশ বিলম্বে। ততদিনে কিন্তু হ্যাঁ বা না ভোটের প্রচারণায় রাষ্ট্রযন্ত্র অনেকখানি সম্পৃক্ত হয়ে গিয়েছিল। অথচ এটা নির্বাচন কমিশনের আরো আগেই সতর্ক হওয়া এবং দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল। আরেকটা বিষয় আমি বলবো, নির্বাচনী প্রচারণায় ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে যেভাবে বিকৃত করা হচ্ছে, এই বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো অবস্থান নেয়নি। নির্বাচনী প্রচারণায় নারীরা যেভাবে অবজ্ঞার শিকার হলো বিভিন্ন রাজনীতিবিদদের দ্বারা, এবং নারীরা যেভাবে আমি বলবো হ্যাঁ হলো দেশের 8 কোটি নারী তো ভোটার, এবং নির্বাচন কমিশনের এই বিষয়ে কিছু বক্তব্য রাখার এক ধরনের আমি বলবো নৈতিক দায়িত্ব ছিল। এরকম আরো অনেক বিষয়ে আমি বলবো যে নির্বাচন কমিশন খুব ধীরে চলছে এবং মানুষের সেই সংখ্যা তারা দূর করতে পারেনি যে নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা প্রকৃতি সক্ষম কিনা। সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনকে সহযোগিতার ক্ষেত্রে বা দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে কি সরকারের মানে সহযোগিতার কোনো ঘাটতি দেখছেন? না, সরকার এখানে মাঝে মাঝে আমি দেখছি যে অদ্ভুত ভূমিকা নিচ্ছে। আমি একটা উদাহরণ দিতে চাই। দেখুন, নির্বাচনের দিন ভোট গণনা বিলম্বিত হবে এই কথাটা নির্বাচন কমিশন বলেনি। প্রথম বলেছে সরকারের একজন কর্মকর্তা। এইটা জনমনে, জনসমাজে একটা দারুণ রহস্য তৈরি করেছে, বিস্ময় তৈরি করেছে, শঙ্কা তৈরি করেছে যে কেন নির্বাচনে ভোট গণনা দেরি হবে এবং কেন এই বিষয়ে প্রথম মন্তব্য সরকারের একজন করছে, নির্বাচন কমিশন তো করছে না। যেমন এবার ভোট হবে 2 ধরনের ব্যালটে, গণভোট এবং সাধারণ ভোট। আমাদের স্থানীয় সরকার নির্বাচনে 3 ধরনের ব্যালটেও নির্বাচন হয়। উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে এখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, এই ধরনের 3 ধরনের ব্যালট ব্যবহৃত। সেই 3 ধরনের ব্যালটের নির্বাচনও রাত 10টা-11টার ভিতর ভোট গণনা সব জায়গায় শেষ হয়ে যায়। এবার মাত্র 2 ধরনের ব্যালট, কিন্তু এবার বলা হচ্ছে নির্বাচনে ভোট গণনা অনেক বিলম্বিত হবে। কেউ কেউ এমনও বলছেন যে 2-3 দিনও লেগে যেতে পারে। এই ধরনের সংখ্যা ছড়ানো কেন হচ্ছে, এবং এটা 2 তরফ থেকেই হচ্ছে, সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে আরো স্পষ্ট অবস্থান নেয়। আরেকটি বিষয় আমি বলবো, ইতিমধ্যে এইটাও জনজীবনে কিন্তু বিরাট একটা সংখ্যা তৈরি করেছে যে সমস্ত নারী ভোটার নিকাব পরে আসবেন, বোরকা পরে আসবেন, এখন বুথে যদি তাদের পরিচয় দেখতে গিয়ে, যাচাই করতে গিয়ে, নিশ্চিত হতে গিয়ে তাদের পরিচয় যদি বোরকা মুখের ঢাকনা খুলতে বলে, মেকআপ খুলতে বলে, এটা অনেক নারী তো খুলতে চাইবেন না ধর্মীয় কারণে, তাদের বিশ্বাসের কারণে। তখন কি হবে? ফলে নির্বাচন কমিশন প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে বলছে, কিন্তু ভোটারদের আচরণবিধির এই অংশটা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু বলেনি। এই বিষয়ে এখনই অতি দ্রুত নির্বাচন কমিশনের একটা দিক নির্দেশনা প্রয়োজন। হ্যাঁ, সরকার তো বারবারই বলছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। তো তারপরও আপনি ওভারঅল নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা দেখেন, অথবা নির্বাচন কতটা আসলে স্বতঃস্ফূর্ত, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, আপনি কি রকম দেখছেন?
প্রথমত নির্বাচন তো 12 তারিখে হবেই, এটা আমি অন্তত নিশ্চিত। কিন্তু নির্বাচন নিয়ে জনসমাজ কিন্তু নিশ্চিত না। জনসমাজে যে কেউ দেখা হলে, আপনি একজন সাংবাদিক, যে কোনো সাংবাদিককে দেখা হলেও মানুষ জিজ্ঞেস করে এখনো এই 10 দিন আগে যে নির্বাচন কি হবে, এইরকম একটা সংখ্যা, সন্দেহ, অবিশ্বাস কিন্তু আছে। এই অবিশ্বাসের কারণ হলো সরকারের গত 17 মাসে নানা ধরনের ভূমিকা। কারণ আমাদের দেশে নানা মহল এই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছিল এবং জনগণ এখনো বিশ্বাস করে না যে সেই সব মহল নিষ্ক্রিয় হয়ে গেছে। দ্বিতীয়ত আমি যেটা বলবো, সরকার যে বারবার বলছে, এইটা একটা আশাবাদী হওয়ার মতো ব্যাপার যে নির্বাচন ওই দিনই হবে, আগেও হবে না, পরেও হবে না। সরকারের দিক থেকে এটা জোরে সোরে বলা হচ্ছে, এইটা এখন বিলম্বে হলো, এটা হয়তো জনগণের শঙ্কা দূর করবে। কিন্তু যেই সংখ্যাটা দূর হচ্ছে না, যে নির্বাচনের দিন বা তার আগে বা তারপরে সহিংসতা হলে সেটা দমন করতে সরকার যথেষ্ট সক্ষম কিনা, এ বিষয়ে সংখ্যা দূর হচ্ছে না। এই বিষয়ে মাঠ পর্যায়ে সংখ্যা আছে। এমনও আপনি দেখেছেন পত্রপত্রিকায় যে মিরেশ্বরায় এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ধারাবাহিকভাবে হামলা, আগুন এগুলো দেওয়া হচ্ছে, ভীতি প্রদর্শন হচ্ছে, তারা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে। তো সেক্ষেত্রে আপনি মনে করেন সরকার এবং নির্বাচন কমিশনের আসলে কি করা উচিত? সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় আরো কঠোর হওয়া উচিত। নির্বাচন কমিশনের এই বিষয়ে সরকারকে বলা উচিত। এখন তো নির্বাচনকালে প্রশাসন তো নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকে। নির্বাচন কমিশন চাহিদা জানায়, প্রশাসন সেটা পালন করে। নির্বাচন কমিশনের তো এই ধরনের সংখ্যালঘু এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানোর জরুরি দায়িত্ব রয়েছে। সরকারকে তাদের সেটা বলা উচিত। সরকার ব্যর্থ হয়েছে কিনা, পুলিশ প্রশাসন ব্যর্থ কিনা, সেটাও তাদের বলা উচিত। কেন, কোথায় গাফিলতি হচ্ছে সেটা তাদের জানানো। এবং বিভিন্ন জায়গায় আপনি শেরপুরে দেখেছেন, যখন বিএনপি এবং জামাতের কর্মীদের ভিতরে সংঘর্ষ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয় ছিল না সেখানে। সেক্ষেত্রে আসলে নির্বাচনে আপনি বলতে চাচ্ছেন যে আসলে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন সক্রিয় থাকে, তাহলে একটি আসলে উৎসবমুখর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। মুখর হবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের তো একটা সুষ্ঠু নির্বাচন করতেই হবে, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের আরো অনেক কিছু করার আছে। আমরা প্রত্যাশা করি আগামীতে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে আরো সক্রিয় করবে নির্বাচনের ব্যাপারে, এবং একটি আমরা ভালো নির্বাচন আসলে দেখতে পাবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।